বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল, যেন একটা কসাইখানা, তেমন তথ্যই গণমাধ্যমে উঠে এসেছে। এই তথ্য যখন গণমাধ্যমে উঠে এসেছে, বিভিন্ন গণমাধ্যম ভিডিও ডকুমেন্টস সহ সামনে এনেছে, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিতর্কিত হয়েছেন। কারণ যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড ঘটাচ্ছেন। কি হচ্ছে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে? সেটাকে কি সত্যি টর্চার সেল বানানো হয়েছে? সেটাকে চাঁদাবাজির আখড়া বানানো হয়েছে? কোন দিকে এগোচ্ছে আমাদের সোনার সন্তানেরা, যারা বৈষম্যবিরোধী আন্দোলন করে বাংলাদেশের মানুষের কাছে হিরো বনে গিয়েছিল? তারা কি বেপথে চলে যাচ্ছে? সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে নিয়ে এসে ব্ল্যাঙ্ক চেক লিখে নেওয়া, চাঁদা নেয়া, এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা পরিচয় দিয়ে, নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় দিয়ে, নাহিদ ইসলামের সঙ্গে বিভিন্ন ছবি দেখিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি অফিসে টেন্ডারবাজি করতে যাওয়া, বিভিন্ন ফায়দা লুটতে যাওয়া, এই ঘটনাগুলো উঠে এসেছে গণমাধ্যমে। কি বলছে গণমাধ্যম একটু যদি শুনে নেওয়া যায় তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যেই হয়তো অনেক খবর আপনাদের কানে এসে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান সঞ্জিদ ও রিফাতুল হক শাওনের বিরুদ্ধে। তার সঙ্গে আছেন শাহ আলী থানার সদস্য সচিব পারভেজ সহ 8 থেকে 10 জন। দেশ টিভির এক ভিডিও প্রতিবেদন সেই তথ্য নিশ্চিত করেছে। ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ায় মিরপুর জুড়ে। তারা নাহিদ ইসলামের সঙ্গে ছবি তোলা একাধিক ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে প্রভাব বিস্তার করেন বলেও অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতাও পেয়েছে দেশ টিভি। অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে জানিয়েছেন, নাহিদ ইসলামের ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন চাপ প্রয়োগ করে তারা। ভুক্তভোগী ব্যবসায়ী জানিয়েছেন, আমাকে ধরে এনে ইচ্ছা মতো মারছে, নির্যাতন করছে, থাপ্পড় মারছে। তবে ভয় দেখানোর চেষ্টা শুধু বিভিন্ন দপ্তরে নয়, তাদের ত্রাসের রাজত্ব থেকে বাদ যায়নি মিরপুরের বিভিন্ন বসত বাড়িও। কয়েকদিন আগে হামলার পাশাপাশি তারা লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। যার বিচার চাওয়া তো দূরে থাক, সেই ঘটনা মনে করতেই ভয়ে আঁতকে ওঠেন ভুক্তভোগীরা। সেই ভুক্তভোগীদের ভিডিও সাক্ষাৎকারও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই ভুক্তভোগীরা বলেছেন, আমরা মেন্টালি অভিযোগ জানানোর পর্যায়ে নেই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনও ট্রমার কারণে ঘুমাতে পারে না, ওরা জাস্ট জানতে পারলে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির হবে। আপনারা তো দুজনের নাম দিয়েছেন, অসংখ্য লোক রয়েছে এখানে। আরও অনেক বড় রিপোর্ট, আরও অনেক ফিরিস্তি রয়েছে। মূল ফিরিস্তিটা কি? মূল ফিরিস্তিটা হচ্ছে এই যে দুজনের নাম বলা হলো, সেই দুজন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি বিভিন্ন জায়গায় দেখিয়ে, সেই ছবি দেখিয়ে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ এনসিপির বড় নেতা, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বড় নেতা, এরকম পরিচয় দিয়ে এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। ব্যবসায়ীকে ডেকে এনে মিরপুর অফিসে টর্চার সেল বানিয়েছে এবং ব্ল্যাঙ্ক চেক সাইন করে নিচ্ছে, ব্ল্যাঙ্ক দলিলে সাইন করে নিচ্ছে। জবরদখলের চরম মাত্রায় গিয়েছে। এই ব্যাপারে গণমাধ্যম নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করতে গেলে কিংবা এনসিপির একেবারে কেন্দ্রীয় যে অফিস বাংলা মোটরের, সেখানেও যোগাযোগ করতে গিয়েছে। সেখানে কেউ সাড়া দেননি, কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নাহিদ ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি প্রধান উমামা ফাতেমা, তাকেও অফিসে পাওয়া যায়নি, তিনিও এই ব্যাপারে
ব্যাপারে কোনো কথা বলতে চাননি। তাহলে কি এভাবেই চলবে? মিরপুরে একটা চিত্র না গণমাধ্যমে আসলো, মিরপুরে 2-4 জন 10 জনের চিত্র না গণমাধ্যমে আসলো এবার, কিন্তু এই ঘটনা তো আমরা চতুর্দিকে দেখছি। এই ঘটনা, মিরপুরের ঘটনা যখন আমরা দেখছি, তখন আমরা এরকম ঘটনাও দেখছি যে ফেনীতে সরকারি চাকরির জন্য সমন্বয়কের 10 লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, এবং সেই কল রেকর্ড প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাকের মতো গণমাধ্যম। দৈনিক ইত্তেফাকে সেই কল রেকর্ড ফাঁস করা হয়েছে। সেখানে সরকারি চাকরি দেওয়ার নামে সমন্বয়ক পরিচয় দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছে, এবং সেখানে মূলামূলিও হয়েছে 10 লাখ টাকা, যে 10 লাখ টাকার কম হয় না ভাই। তখন বলা হয়েছে যে না, এত বড় কাজ 10 লাখ টাকার কম হবে না, এত কথা বলা যাবে না। মানে ব্যাপার স্যাপারই আলাদা। এই জন্যই চতুর্দিকে প্রশ্ন উঠছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের পর কিছু কিছু নেতা কিংবা কিছু কিছু ব্যক্তির এই যে বিলাসবহুল জীবন, এই বিলাসবহুলের জীবনের উৎসটা কি, পেছনে ব্যাকআপটা কি? এনসিপির এক নেতা সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে গিয়ে সচিবের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তিনি যে পাঞ্জাবি পরে ছবি তুলেছেন, সেই পাঞ্জাবির বাজারের এখনকার মূল্য হচ্ছে 9,500 টাকা। তো যে নেতা উত্তরাঞ্চলে বাড়িতে যাওয়ার জন্য এর আগে ছাত্র অবস্থায় সাধারণ ট্রেনের কম্পার্টমেন্টে গিয়েছেন, উপরে ফ্যান ঘোরেনি, নষ্ট ফ্যান, ঘামতে ঘামতে গিয়েছেন, সেই নেতা কিভাবে 9,500 টাকার দামের পাঞ্জাবি পরেন? সেই নেতা কিভাবে দামি মোবাইল ব্যবহার করেন? সেই নেতা কিভাবে দামি গাড়ি ব্যবহার করেন? এই প্রশ্নগুলো তো আসবে। আবার হাতিয়ার এক নেতাকে আমরা দেখেছি যে বাবা সামান্য একজন স্কুল শিক্ষক, পেনশনের টাকা তোলার জন্য যে ঘুষ দেওয়া প্রয়োজন, সেই ঘুষের টাকা পর্যন্ত নেই, ভাঙা বাড়ি। সেই ভাঙা বাড়ির নেতাকে দেখলাম যে কোটি টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছেন। আরাম আয়েশি আলাদা, পোশাকের রং চঙে আলাদা। এই বিলাসবহুল জীবনের পেছনের উৎসটা কি? পেছনের উৎস কি মিরপুর সহ বিভিন্ন জায়গায় এরকম খণ্ড খণ্ড ছড়িয়ে ছিটিয়ে থাকা এই নেতারা, তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে আর কেন্দ্রে ভাগ দিচ্ছে? যদি সেরকম কিছু না হয় তাহলে অচিরেই এই সব ব্যবস্থা, এই সব ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যেন বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে যে স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ, যে স্বপ্নে যেখানে রাজকীয় আসনে তাদেরকে বসিয়েছিল বাংলাদেশের জনগণ, যেখানে তাদেরকে হিরোর মর্যাদা দিয়েছিল, সেই হিরোর মর্যাদাটা আস্তে আস্তে যে নষ্ট হচ্ছে, সেই নষ্ট হওয়াটা কিন্তু তাদের কর্মকাণ্ডের জন্যই হচ্ছে। এখনই সচেতন না হলে সব কিছু এলোমেলো হয়ে যাবে, জাতির সব আশা আকাঙ্ক্ষা দুমড়ে মুচড়ে যাবে। আমরা যারা এখন গর্ব করে ফ্যাসিস্ট বলছি, তারা আবার আসবে, এবং সেই আবার আসাটা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত যারা ছিল তাদের জন্য ভয়াবহ পরিণতির ব্যাপার হতে পারে। এই পরিণতি নিশ্চয়ই তারা চায় না। সুতরাং আমার মনে হয় যে কর্মকাণ্ডের ব্যাপারে এক ধরনের সচেতনতা প্রয়োজন, এবং সেই সচেতন অবস্থা থেকেই যারা দোষী, যারা এই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। দর্শক, আপনার কি মনে হয়, সব মিলিয়ে সব কিছু কি ঠিকঠাক চলছে, নাকি আমরা ওই আগের মতোই বলবো যে লাউ সেই কদু? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।